আসফাকের চিন্তা সেদিন ঘুরে গিয়েছিল। জাফরুল্লাহ কখন গেল, কি অবস্থায় গেল, আবার কখন ফিরবে, এই সব ভাবতে ভাবতেই এই দিকে মনটা চলে এসেছিল। দেখা যাচ্ছিল যে ও ছমির নয়, সাত্তার। তাই এখন ও ঠিক করলো ওর কাছ থেকেই জেনে নেওয়া দরকার ব্যাপারীর কথা। নমস্কার, আমরা শুনছি অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষ কুড়ার উপকথা। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। কথা বলার আগে আসফাক হাসল খুঁতখুত করে। সাত্তার বলল, ছিলিম। আসফাক হাত বাড়ালো। ছিলিমটা দিল সাত্তার। সাত্তার বলল, পিঁপড়া চলে, ঝড়ি হবার পায়। আসফাক বেশ খানিকটা ধোঁয়া গিলে কাশল। ছিলিমটা সাত্তারের হাতে ফিরিয়ে দিল। তো হেউতির চাষ আগুই হইবে মনত খায়, বলল সাত্তার। আসফাক কথা না বলে অ্যাও অ্যাও করল। সাত্তার জিজ্ঞেস করল, কি বলি চাও, সেই ভুলুয়া? আসফাক গড়গড় করে হাসল, বলল, ব্যাপারই যে লাগিয়েছে, দেখছ? সাত্তার বলল, সে নিশ্চয়ই দেখেছে। ব্যাপারই সেই হাকিমের সঙ্গে গিয়েছে। সন্ধ্যের পর ভকভকি এসেছিল তার। সেই গাড়িতে ব্যাপারই গেল তার সঙ্গে, আর মুনাফাও গিয়েছে। হাকিমই পিড়াপিড়ি করে নিয়ে গেল। ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো আসফাকের। তারপর সে আবার হাসল। ভারমুক্ত রোধ হলো যেন হঠাৎ নিজেকে। সে জোরে জোরে হেসে উঠল দ্বিতীয়বার। তাহলে ব্যাপারী ওষুধের জন্য অপেক্ষা করে থেকে তার দেরিকে আন্দাজ করতে পারেনি। সাত্তার বলল, সে ভুলুয়ার কথা যা বলেছে তা মিথ্যা নয়। তার বরচাচা সব আইন জানত। সন্ধ্যা থেকে মাঝরাত একই জায়গায় ঘুরে ঘুরে সে যখন ক্লান্ত, তখন সে বুঝতে পেরেছিল ভুলুয়া ধরেছে। পিরহান খুলে ফেলে কাপড় ঝেড়ে পরে বগলের তলা দিয়ে চেয়ে সে আবার পথ খুঁজে পেয়েছিল। কিন্তু বগলের তলা দিয়ে চাইতে গিয়ে সে ভুল করে ফেলেছিল, কারণ সে একজনকে দেখে ফেলেছিল যার চোখ দুটো রক্তের মতো লাল। মোটর গাড়ির পেছনের আলোর মতো তার মাথার শিং। বাড়িতে ফিরে বরচাচা প্রাণে বাঁচল, কিন্তু মাথার দোষ হয়ে গেল। চিলিমটা সাত্তরের হাতে দিয়ে উঠে দাঁড়ালো আসফাক। নিঃশব্দে হাঁটতে শুরু করলো। এসব ক্ষেত্রে কাজ করতে করতে আলে উঠে ধরানো ছিলিমে টান দিয়ে আবার কাজের দিকে ফিরে যাওয়াটাই প্রথা। বিদায় দেওয়া নেওয়ার প্রথা নেই। একটু যেন ভয় ভয় করলো আসফাকের। সাত্তারের বরচাচার সেই ভুলুয়া কি দেখতে মোষের মতো ছিল নাকি? কিন্তু মানুষ যেমন করে কাজে যায় তেমনি করেই বেশ তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো, যেন একটা সরকারি কাজ মনে পড়েছে। সেই ভঙ্গিতে চলতে চলতেই সে যেখানে বলদগুলোকে বেঁধে রেখে এসেছিল সেইখানে গিয়ে উপস্থিত হলো। এটার পিঠে চাপড়ালো, ওটাকে ধাক্কা দিয়ে রোদ থেকে ছায়ার দিকে সরিয়ে দিল, যেন সব কয়েকটি ঠিকঠাক খাচ্ছে। কি দেখলো, তারপর একটা গাছের ছায়ায় বসে পড়ল। দেখো কাণ্ড, হাকিম জাফরুল্লাহর মিতা, আর তার কাছে কিনা নালিশ জাফরুল্লাহর নামে। কাল রাতে ঘুম হয়নি, তার উপরে সে সকাল থেকে কাজ করেছে। কাল দিন রাতে একবারও খাওয়া হয়নি। এখন আজকের খাওয়ার সময়ও গড়িয়ে যাচ্ছে। যেখানে সে বসেছিল সেখানে বাতাস চলছিল। ক্লান্তি, অবসন্নতা, ক্ষুধায় ঝিমুনির মতো লাগলো তার। আর তার মধ্যে দিয়ে যেন এই খামারে তার নিজের অবস্থিতির কথা
ঠান্ডা ঠান্ডা হয়ে মনে হতে লাগলো। কেমন একটা উদাস ভর করলো তাকে। 7 সাল হলো এই খামারে। 1 কুড়ি কম ছিল বয়স তখন, ওই 18-19 হতে পারে। এখানে পৌঁছানোর পরে সব যেন এক সাজানো গোছানো বন্দোবস্ত হয়ে গেল। বুধাই রায়ের খামার ছাড়ার মাস 4-5 পরেই হবে। আর এইখানে সে খারাপই বা কী আছে? দুবেলা খেতে পায় সে, পরিশ্রমও বেশি নয়। ধরতে গেলে ধীরে ধীরে জাফর তাকে অন্য চাকরদের থেকে একটু পৃথক করেই দেখে। সেই থাপ্পড়ের ঘটনাটা ঘটলেও তামাকের ক্ষেতের কঠিন কাজে তাকে যেতে হয় না। ধানের ক্ষেতে বেচাল বর্ষার ঘাস হলে নিড়ানি নিয়ে বসতে হয়। বলদ মোষ গরু দেখাশোনা, রাখালদের খবরদারি করা, দড়ি পাকানো, তামাক বানানো, বাজার সওদা করা, এইসবই তো তার কাজের ফিরিস্তি। বড়জোর চাউটিয়াকে উনি টেনে সাহায্য করা। তা সেটা বর্ষার পরে শীত আসার সময়, যখন দুধের মাখন বেশি হয়। আর এছাড়াও প্রমাণ আছে 3 সালের পুরনো হলো ব্যাপারটা, জমি নিয়ে কাজিয়া। যদিও জাফরের বাড়ির অধিকাংশই তখন সাদা, তাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ, সঙ্গে সঙ্গে চাকর তাধিয়ার মিলে 8-10 জনকে। মানুষ নাকি খুন হইয়া গেছে। সে যখন যাচ্ছে আশফাককে ডেকে বলেছিল, আশফাক বাপজান এদিকে শোনে, সব দেখি শুনি রাখবা কেমন। আশফাক বড় ভালো ছাওয়াল। জাফরুল্লাহর 4 বিবি তখন তাকে ঘিরে দাঁড়িয়ে ফোঁত করছে। তখন জাফরুল্লাহ ধীরে ধীরে তার সঙ্গে যারা ধরা পড়েছে পুলিশের ঘেরের মধ্যে দাড়ি ঘরের বারান্দায় যারা বসেছিল তাদের নাম করে করে প্রত্যেককেই 7 বিঘা চাকরান দেওয়ার কথা বলছিল। যার যেখানে বাস তার চারদিকে 6-7 বিঘে করে চাকরান, লেখাজোখা নেই। কিন্তু বড় বিবিকে বন্টনের দায়িত্ব দিয়ে অন্য 3 বিবিকে সাক্ষী রেখে বন্দোবস্ত ঠিক করেছিল। আর তারপরে বলেছিল দহের ধারে নাবলা 10 বিঘা আশফাকের। বলেছিল মুই যেদু না ফিরির পাং তো ওই জমি আশফাকেরই থাইকা যাইবে। কথার ভাব শুনে মনে হয় জাফরুল্লাহ ধরে নিয়েছিল সে আর ফিরবে না। বলেছিল আমার যদি ফেরা নাই হয় সবই মুন্না ফের, 4 বিবি সব দেখে রাখবা কেমন, আর আশফাক সকলকে দেখবা। আশফাক বাপজান। এই শুনে তাকে নিয়ে যেতে দেখে আর জাফরের 4 বিবি আর মুন্নাফের কান্নার সামনে আশফাকের চোখে জল এসে গিয়েছিল। জাফরুল্লাহ প্রায় 3 মাস পর ফিরেছিল, কিন্তু কথা ফিরিয়ে নেয়নি। সেই চাকর আধিয়াররা সমীর, নসির, সাত্তার, চাউটিয়া, দুপরু, ঢ্যাংঢ্যাঙা যে যখন ফিরেছে তারাই সেই চাকরান ভোগ করেছে। দহের ধারে সেই 10 বিঘা এখনো আশফাকের ভূমি। আর জাফর যখন অনুপস্থিত তখন আশফাক কি না করেছে। ধান তামাকের ক্ষেতক্ষণ দেখাশোনা তো বটেই, জাফরের বিবিদেরও তদবির তদারক। আর বলদ গরু মোষ যা তার আসল জিম্মি, তাদের চেহারা তেমন কোনো দিনই আর হবে না। সেই 3 মাসের যত্নে যা হয়েছিল। সেই সময় মুন্নাফ কথা বলতে শিখেছিল, তখন তাকে কেউ শিখিয়ে দিয়ে থাকবে। সেই থেকেই মুন্নাফ তাকে ধলা মিয়া বলে। এখনো ছমির, নসির, সাত্তারদের যেমন নাম ধরে ডাকে তেমন নাম ধরে ডাকে না আশফাককে। সেই সময় বড় বিবির সঙ্গে অনেক কথা হতো। একদিন বড় বিবি বলেছিল, তা আশফাক এই পৃথিবীতে যত জমি দেখো তা সবই কোনো না কোনো জাফরের। এই যে বন দেখো তাও একজনের। আশফাক বলেছিল,
এই এত বড় বন, যে বনের মালিক সে কি এত বড় বনকে আগাগোড়া চোখেই দেখেছে যে তার হবে? বড় বিবি ফুরসিতে ঠোঁট লাগিয়ে বলেছিল, এই দেশের সীমার মধ্যে যত কিছু দেখো সবই কারো না কারো। বন তো শুনি এক মালিকের। তা তুমি যত দূরে যেখানে যাও, বনে ডাক দিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারবে সেই বনও যাকে তুমি নতুন মনে করো তাও সেই মালিকের। বড় বিবির গল্প শুনতে শুনতে ঘুম পেয়ে যায়। কোথায় যাবে আশফাক জাফরুল্লাহর এখতিয়ার ছাড়িয়ে? দুপুরটা গড়িয়ে গেল। ছমির, সাত্তার, নসির, চাউটিয়া খামার বাড়ির এইদিক ওদিকে নড়াচড়া করছে। ওদের সকলেরই স্নান খাওয়া হয়ে গিয়েছে। ছমির একবার তার 20 হাতের মধ্যে দিয়ে গাছের ছায়ায় ছায়ায় বাড়ির দিকে গেল। কিছু পরে সে পিরহান গায়ে ফিরেও এলো। আশফাক বুঝতে পারল ছমির হাটে যাচ্ছে, সপ্তাহের হাট। এই সময়ে আশফাক ক্ষুধা অনুভব করল। 24 ঘন্টা সে খায়নি। তাই এই খামারে আসার পরে 24 ঘন্টা না খেয়ে থাকা তার এই প্রথম। এখন সে কি করবে? দাড়িঘরের বারান্দার পাশে উঁচু বাঁশের আড্ডায় পাট আছে, কাছে লাটায়ও থাকবে। সেই বলদগুলোকে আর একটু সরিয়ে সরিয়ে বেঁধে দিয়ে দাড়িঘরের দিকেই চলল। আবার ছমিরের সঙ্গে দেখা হলো। ছমির তাহলে হাটে যায়নি, টাকা পয়সা ধামা আনতে অন্দরে গিয়েছিল, এখন যাবে হাটে। মুখোমুখি দেখা হতে আশফাক বলল, হাটত যাইস একা? রাখাও যাইবে। ও আচ্ছা। এই বলে আশফাক পা বাড়ালো। ছমির বলল, এক কথা, আইজ তো তোরা আছে, তা আমি ঘরত যাই, কি কও? আর কায় থাকে খামারত? কায়ও না কেনে? ব্যাপারী আজ না আইছে। ছমির চাকর বটে, কিন্তু এই গ্রামে তার বাড়ি। কাল রাত্রিরে সে বাড়ি যায়নি, জাফরুল্লার বাড়িতে পাহারা দিয়েছে। আশফাককে পাহারার ভার দিয়ে সে এখন বাড়ি যেতে চায়। আচ্ছা যাও। এই বলে আশফাক হাঁটতে শুরু করলো। খানিকটা দূরে গিয়ে সে ভাবল, ছমির আজ থাকবে না। তাহলে সেই যে একবার আশফাক জাফরুল্লার ঘর বাড়ি 3 মাস ধরে পাহারা দিয়েছিল, আজও তেমন হলো। কিন্তু তফাৎ দেখো, কি যে ঘটে গেল। ঘাড় কাত করে থুথু ফেললে আশফাক। দাড়িঘর পার হয়ে সে বরং অন্দরের ঘরগুলোর দিকে তাকালো। ঘরগুলোর পেছন দিকে বাঁ পাশে একটা ছোট বনের আভাস দিয়ে কতগুলো গাছের মাথা, সবুজ মেঘের মতো স্তরে স্তরে বিন্যস্ত। মেঘ নয় তা বোঝা যায় এজন্য যে গাছগুলোর মাথার উপর দিয়ে নীল মেঘের ঢেউ। ওটাও অবশ্য মেঘ নয়, পাহাড়। যেন পাহাড়াদার হিসেবে অন্দরটা এখনই একবার দেখে নেওয়া দরকার। যদিও এখন দুপুর সবেমাত্র গড়িয়েছে, যত দেরি হয়ে থাক, ওষুধ আর ফেরত টাকা পয়সাও তো বিবিদের কাছে দিতে হবে। তার সেই বলদ ঘরের মাচা থেকে ওষুধটা সে নিল। অন্দরে ঢুকে আশফাক দেখতে পেলে বড় বিবিকে তার ঘরের বারান্দায়। যথারীতি সে নিচু একটা মোড়ায় বসে তার ফুরসিতে তামাক টানছে। তার সামনে গিয়ে ওষুধের শিশি আর পয়সা নামিয়ে দিল আশফাক। অন্দরের 3 দিকে ঘর। বড় বিবি আর কুমরুন বিবি দক্ষিণ দুয়ারি ভিটায় পাশাপাশি দুটো ঘরে থাকে। মেজ বিবির ঘর উত্তর দুয়ারি, ছোট বিবির ঘর তার লাগোয়া, কিন্তু পূব দুয়ারি, মাঝখানে উঠান। তা বৃষ্টি বাদলের দিন ছাড়া ভিটা উঠান নুড়ির কল্যাণে নিকানো ঝকঝকে তকতকে। এই নুড়ি ঝি পারে বটে। সকালে 1 পেট পান্তা খেয়ে সে তার
গোবর কাদার চাড়ি আর পটের নুড়ি নিয়ে নিকোতে শুরু করে। এঘর ওঘর করে সব ঘরের ভিটা, মেঝে, বারান্দা, তারপর উঠোন। 5-6 ঘন্টা একটানা কাজ করে। গোবর কাদার চড়িটাই আধমনি হবে ওজনে। অবলীলায় সেটাকে সরিয়ে সরিয়ে সে উবু হয়ে বসে লেপে যায়। তার নিজের ওজনও মন বুয়েক হবে। দরকার হলে খুঁড়িও ফাটতে পারে। যদিও নাকছাবি, কপালের চুল আর থলথলে প্রকাণ্ড প্রকাণ্ড বুক দেখে বুঝতে পারা যায় যে সে মেয়ে মানুষ। চাকরদের মহলে ঠাট্টা সে এক মাদিমোষ যে মানুষের মতো কাজ করতে শিখেছে। কে? আশফাক? বড় বিবি বলল। যে? বড় বিবি হাসল, নিঃশব্দ হাসি। কিন্তু তার মুখের পেশিগুলোর মধ্যে তার চোখ দুটো ডুবে গেল হাসির দমকে। হাসি থামলে বড় বিবি বলল, কেন, পথ হারাইছিলা? যে? আবার ফুরসিতে মন দিল বড় বিবি, আর আশফাক সে নিচু করে রাখা মুখের দিকে তাকালো। এইবার সে বড় বিবির ওপরের ঠোঁটের উপর সরু সাদা গোঁফের রেখাটাকে দেখতে পেল। এক মুখ ধোঁয়া ছেড়ে মুখ তুলল বড় বিবি, আর তখন তার মুখখানা হালকা গোঁফের রেখা সত্ত্বেও বোধ হয় তার সাদা চুলের কুণ্ডলিগুলোর জন্য স্নিগ্ধ দেখালো। সে বলল, জ্বর হয়েছে আশফাক? চোখু দুখান লাল দেখো। আশফাক উত্তর দিতে পারল না। বড় বিবি বলল, তা হয়, ভুলুয়া ধরলে কালে জ্বর হয়। ভুলুয়া একটা অপদেবতা যা মারাত্মক চেহারা নিয়ে মানুষের মৃত্যু ঘটাতে পারে। কোনো মানুষ যদি সেই অপদেবতাকে ফাঁকি দিয়ে আসতে পারে তাহলে সে কৌতূহলের বিষয় হয়, আর রাতের অন্ধকারে পরিচিত পথ চিনতে না পেরে গোলকধাঁধায় ঘোরার সম্পূর্ণ ব্যাপারটা কৌতুকের হয়। খেতে এসে ছমির, সাত্তার, নসির আশফাকের ভলুয়া ধরার গল্পটা নিশ্চয় করে থাকবে। বিবিদের সকলেরই কৌতূহল থাকার কথা, আর তাছাড়া এখন রান্না খাওয়ার পাট চুকে গিয়েছে। প্রথমে এলো মেজ বিবি, প্রায় ছুটতে ছুটতে। তা বছর 40 বয়স হবে তার। মোটা সোটা হাসি খুশি মানুষ। কিছু বলার আগেই সে খিলখিল করে হাসল। হাসি থামলে বলল, তে আশফাক, ভুলুয়া সিং কেমন ছিল, তাক দেখছ? হাসির শব্দ আর জোরে জোরে বলা কথা শব্দে পায়ের মলের শব্দ তুলে ছোট বিবি আর তারপর বড় বিবির পাশের ঘর থেকে ধীরে সুস্থে কুমরুন বিবিও বেরিয়ে এলো। ছোট বিবির বয়স 26-27 হবে। যদিও জাফরুল্লার বয়স 3-20 ওপরে। ছোট বিবি সবসময়ই ফিটফাট থাকে। এখনো তার পরনে আসমানি নীল রঙের শাড়ি আর চোখে সুরমা, আর তার হাঁটা চলা, দাঁড়ানোর কায়দায় তার রঙিন কামিজ চোখে পড়বেই অল্প অল্প। কুমরুন বিবির বয়স বরং বেশি, যদিও সে শেষনিকা। ছোট বিবি যদি 10-12 বছর আগে এসে থাকে, কুমরুন বিবির সবে 7 সাল চলছে। তা কুমরুন বিবির বয়স 30-32 হবে। ভার ভরন্ত শরীর। ছোট বিবি বলল, তা দেখো আশফাক, তোমার চোখু লাল, ভুলুয়ার চোখ লাল থাকে, সাত্তার কইছে। আশফাক কিছু না বলে তার উস্কো খুস্কো মাথাটা ঝাঁকালে। এতক্ষণে সে অনুভব করলো তার মাথাটা ঝিমঝিম করছে। তাকে মাথা ঝাঁকাতে দেখে ছোট বিবি শিউরে উঠে দূরে সরে গেল। তার সে শিউরে ওঠা দেখে মেজ বিবিও তাড়াতাড়ি 2 পা পিছিয়ে গেল, আর সেইখান থেকে বলল, বড় বিবি, উহা তেল পানি খাওয়া লাগে। বড় বিবি ভাবল, একটু পরে বলল, না বোধ হয়। আশফাক ভাবল ওষুধ দেওয়া হয়েছে, এখন ফিরে যাওয়া ভালো।
ছোট বিবির চোখ দুটো উত্তেজনায় ঝকমক করছে। এই সময় তাকে যেমন সুন্দর তেমন ধারালো দেখায়। গম্ভীর হয়ে বড় বিবি বলল, এলা পানি পড়া খাওয়া লাগে আর হাতত বান্ধা লাগে তাগা। তো মাইজলা তোর ঘরত কালা সুতা হইবে? মেজ বিবি মাথা ঝাঁকালো। ছোট বিবি বলল, রোসো মুই আনং। সে তার নিজের ঘরে গেল। আশফাক এইবার অবাক হলো। তার চেহারা কি ভূতে ধরা মানুষের মতো দেখাচ্ছে। একটু ভয়ই পেল সে। কাঁধের উপর দিয়ে পেছনে চোরা চোখে দেখল। কামরুন অবাক হয়ে দেখছিল আশফাককে। এতক্ষণে সে তার ভারী কিন্তু মৃদু স্বরে বলল, কিনে আশফাক, কাল 2 পরত খাও নাই, আতত খাও নাই, আজ 2 পরত খাও বাদ দিলু। মেজু বিপির হেসে লাজ। সে বলল, ঠিকই তো, খাবু এলা আশফাক, পান্তা করা আছে ভাত। বড় বিবি তার কর্তৃত্ব ফলালো। না মাইজলা, মনত খায় উয়ার জ্বর আইসে গেইছে, তো জলপান খায় তো আনি দেও, উপাস পারা ভালো হইবে আজ। ছোট বিবির পায়ের পাতার উপর নাচতে নাচতে তার ঘর থেকে একটা কালো কাপড়ের পাড় এনে দিল, আর বড় বিবি সেটা হাতে করে মন্ত্র পড়ে নিজের ঘরের মধ্যে উঠে গেল। আশফাক ভাবল এখনই তাগা এনে পড়াবে বড় বিবি তার হাতে। কিন্তু তা কি আর পড়া উচিত? সত্যি কি তাকে ভুলুয়া ধরেছিল? কামরুন বোধহয় আশফাকের না খেয়ে থাকার কথা ভুলতে পারছিল না। সে বলল, তোমার গামছাটা কটে আশফাক, চূড়া গুড় দেন, খায়া পানি খাও। আশফাকের সঙ্গে গামছা নেই। তার এতক্ষণে মনে পড়ল, তাহলে সেটাও সেই কাল বনেই হারিয়েছে পিরহানের সঙ্গে। সে ভাবল, সেই কথাটা কি বলা ভালো হবে? এই এক অভূতপূর্ব পরিস্থিতি। এখন কার কি করা দরকার তা বোঝা যাচ্ছে না। তাহলেও এক ভয় ভয় খেলায় যা খেলতে ভালো লাগে। আবার ছোট বিবি বলল, রোসো মুই গামছা আনি দেন। সে শুধুই গামছা আনলো না, গামছায় করে খান কয়েক বাতাসাও আনলো। তার হাত থেকে গামছা নিয়ে কমরুন নিজের ঘরে গেল। 2 প্রান্তে গেট দিয়ে গামছাটাকে থলের মতো করে চিড়া গুড় নিয়ে এসে আশফাককে দিল, আর সেই গামছা নিতে গিয়ে চোখ তুলেছিল আশফাক। তখন তার লাল টকটকে চোখের ওপর ঝাপসা ধোঁয়া ধোঁয়া কিছু দেখা গেল। মন্ত্র পড়া কাপড়ের পাড়টাকে বড় বেবি নিয়ে তার ঘর থেকে এলো। আশফাককে এগিয়ে আসতে বলল, আর সে এগিয়ে এসে তার ডান কনুইয়ের কিছু ওপরে বেঁধে দিল সেই দাগা। বলল, ভয় না খাও আশফাক, জ্বর জ্বর হইবে না, মনত খায়, পানি না ডুবান আজ। মেজ বিবি বলল, এলাও কি ওর পানির ডর আছে? ভুলুয়া যে অনেক সময়ই মানুষকে জলের ধারে কিংবা জলার পাকে ভুলিয়ে নিয়ে যায়, এ তো জানা কথাই। ছোট বিবি আরেকবার শিউরে উঠল। অন্দরের থেকে বেরোনোর সময় বাড়ির পেছন দিকের পথ ধরল আশফাক। খানিকটা দূরে গিয়ে একটা ঝোড়া। জল এখন এত কম যে মার্বেলের গুলির মতো ছোট ছোট পাথরের সবটুকু ডোবে না। দহের কাছে গিয়ে, অবশ্যই ক্রমশ গভীর, ঝোড়ার পাশ দিয়ে হেঁটে চলল আশফাক। জলপানের গামছাটার গিঁড় দেওয়া এক প্রান্ত তার হাতে, আর অন্য প্রান্ত কাঁধের ওপরে। বেশ বড় আর নতুন গামছা, আর তা থেকে একটা সুগন্ধ উঠছে। আশফাক ভাবল, ও এইটা তাহলে ছোট বেবির নিজের ব্যবহার করা গামছা, সেজন্যই এই মিষ্টি গন্ধ। কবে যেন এরকম মিষ্টি গন্ধ সে পেয়েছিল। দহের কাছে ঝোড়ার ধারে এক জায়গায় 2-3টে পিঠুলি গাছ। আশফাকের মনে পড়ল, জাফর একদিন বলেছিল
বড় গাছটাকে খড়ির জন্য কাটলে হয়। আশফাক স্থির করল এবারেও যদি জাফরের 2-4 দিন ফিরতে দেরি হয় গাছটাকে সে কেটে দেবে। কিন্তু তফাৎ দেখো সেবারে আর এবারে। আর এই সব কিছুর জন্যই দায়ী সেই হাকিম। হাকিম না এলে আর সে সকলের সঙ্গে দরবার না করলে এমনটা হতো না। পিঠুলি গাছটার নিচে একটা পুরনো গোবরের স্তূপ, অনেকটা উঁচু, উপরটা শুকিয়ে কালো হয়ে গিয়েছে। ঢিপিটার পাশে একটা বড় মোরগ চড়ছে। প্রকাণ্ড কালচে খয়েরি রঙের, মাথার ঝুঁটি টকটকে লাল। আধা ওড়া আধা ছোটার ভঙ্গিতে সে ঢিপিটার উপর লাফ দিয়ে উঠল। তারপর পায়তারা করার ভঙ্গিতে একবার ডান একবার বাঁ পা দিয়ে গোবরের শুকনো আবরণটাকে সরাতে লাগল। আর তখন আশফাক তার পায়ের বড় বড় নখগুলোও দেখতে পেল। পুরনো সরে সরে যাওয়ার উপরে স্তরের চাইতে নরম গোবর বেরিয়ে পড়ল। কিন্তু ঠোঁট না নামিয়ে নিজের এই আবিষ্কারের গর্বে গলা ফুলিয়ে মোরগটা কক কক করে ডাকতে শুরু করল। ঝপ করে একটা শব্দও হলো। আশফাক দেখল মোরগটার কাছে একটা মোটা সোটা তার মতোই বড় সাদা মুরগি উড়ে এসে পড়ল। কিন্তু মোরগটা এক ধাক্কা দিয়ে সেটাকে সরিয়ে দিল। সেটা ঢিপির নিচু দিকে পা দিয়ে গোবরের স্তরটাকে খাবলাতে লাগলো। মোরগটা তার সেই আবিষ্কারের জায়গার চারপাশে তার বড় বড় নখওয়ালা পা দিয়ে গোবরের শুকনো আবরণটাকে ভাঙতে লাগলো। ঝুপ করে আরেকটা শব্দ হলো। আরেকটা মুরগি এসে পড়ল। আর তা দেখে মোরগটা অত্যন্ত বিরক্ত হয়েই যেন গগা বড় শৃঙ্গ থেকে নেমে পড়ল, যেন তার পুরুষোচিত পরিশ্রমের পথে এরা বাধা স্বরূপ। কিন্তু তা নয়। গোবর আড়াল থেকে আরেকটি মুরগি আসছিল, সেটিকেই হলো পছন্দ তার, আর সেটার দিকেই সে তেড়ে গেল। আর আশফাক ঢিপির পাশ দিয়ে গেল। মোরগটা তাকে গ্রাহ্যও করল না। এখানে বোড়াটা খানিকটা গভীর, 1 হাত জল হবে, আর তা বহতা এবং পরিষ্কারও। একটা ঠান্ডা ঠান্ডা জায়গা খুঁজে নিয়ে আশফাক বসে পড়ল তার জলপানের গামছা নিয়ে। এইবার সে খেতে শুরু করলো। খানিকটা খেয়েই জল পিপাসা পেল তার। ঝোড়ার ধারে গিয়ে গরুদের জল খাওয়ার ভঙ্গিতে জলে মুখ নামিয়ে জল খেল সে। আবার খেতে বসল। গামছাটার সুগন্ধ আর তার নাকে আবার গেল। হাতে বাঁধা কালো সুতোর তাগাটাও চোখে পড়ল। জল খেয়ে মুখটা সরস হয়েছিল। জলপানে মুখ সুস্বাদু বোধ হলো এইবার। ক্ষুধাবোধটাও জেগে উঠেছে। ক্ষুধা তৃপ্তিতে মন যখন ডুবে যাচ্ছে, তখন সে ভাবল, তাহলে বিবি সাহেবেরা মেনে নিয়েছে যে তাকে ভুলুয়াই ধরেছিল, আর তাহলে তা সকলকেই মেনে নিতে হবে। জাফরও মানবে। সে খুঁতখুত করে হাসল। তারপর কথাটা তার মনে তৈরি হলো, শোধবোধ। তা ব্যাপারী তোমরা থাপ্পড় মারছেন, মুইও দেরি করছং। তোমরা মরেন নাই, তা মামসদ। গামছাটা চিড়ার অধিকাংশই শেষ করে বাকিটুকু জলের ওপর ঢেলে দিল সে। হালকা চিড়াগুলো ভাসতে ভাসতে চলে যাচ্ছে কিছু দূর, জলে ভারী হয়ে তলিয়ে যাওয়ার আগে পর্যন্ত। তাই এই সুগন্ধ চিড়াও সকলের জন্য নয়। কবরুন বিবি নিজের ঘরে ছিল, বিবি সাহেবানদের জন্য তৈরি হয়। খুব তৃপ্তি করে জল খেলো আশফাক, ঝোড়ার জলে ঠোঁট লাগিয়ে। তারপর সে জলে পা নামালো, পা দুখানা ভালো করে ধুলো। অনেক জায়গায় কাটা ছড়ার দাগ, 2-1 জায়গায় বাদামি বাদামি কাদা সরে যাওয়াতে রক্তের চিহ্ন বেরিয়ে পড়ল। জল লেগে জ্বালা ধরল। এ সেই ঘাস বনে ছোটার চিহ্ন। ধক করে উঠল আশফাকের বুক। সত্যই সেটা ভুলুয়া নাকি? জলে হাত মুখ ধুয়ে নতুন পাওয়া গামছায় মুছে সে এবার বেশ স্পষ্ট করেই বলল, মুই ওষুধ আনং নাই, তোমরাও মরেন নাই, তা মামসৌদ।
সে আপন মনে খুঁতখুত করে হাসল। এখন বেশ ভালোই লাগছে। সেই আধভিজে ঠান্ডা ঠান্ডা সুগন্ধ গামছাটা গায়ে জড়িয়ে সে আবার অনির্দিষ্টভাবে হাঁটতে শুরু করলো। সুগন্ধ গামছাটা স্পর্শ কেন যেন ছোট বিবির কথা মনে করে দিল। সুগন্ধ ধারালো এক পরীর মতো ছোট বিবি, আর এ যেন তারই গায়ের গন্ধ। চমকে উঠে গামছাটাকে গা থেকে খুলল আশফাক। না না, এই গামছা তো ফেরত দিতে হবে। কয়েক পা যেতে না যেতেই থমকে দাঁড়ালো আশফাক। বেলা ডুবে যাচ্ছে, রং বদলাচ্ছে চারিদিকে। বনের দিকে গাছের ফাঁকে ফাঁকে আলো কমে আসছে। এতক্ষণ যেন জ্বরের ঘোরে ছিল সে, এখন জ্বরটা ছাড়ছে। সেজন্য ক্লান্ত বোধ হচ্ছে এখন। না খেয়ে না ঘুমিয়ে শরীরটা টান টান ছিল, এখন ভেঙে আসছে, আর তাতে যেন আরও খারাপ বোধ হলো। এখন সে কোথায় যাবে? দাড়িঘরে গিয়ে বসবে, না বলদগুলোকে ঘরে তুলবে? এখন তো তার অনেক কাজ। দেখতে হবে চাউটিয়া এলো কিনা, রাখালগুলো মোষ নিয়ে ফিরেছে কিনা। সেসব কাজ দেখাশোনা শেষ হলে অন্দরের খোঁজ খবর নিতে শুরু করবে। বাড়িতে আর জাফর নেই, ছমিরও থাকবে না। একাই তাকে সব দিকে চোখ রেখে ঘুরতে হবে। সেবার আর এবার তফাৎ আছে। তার মনের ওপরে যে শক্ত স্তরটা জমেছিল, হাকিম সেটাকে খাবলে ঘা করে দিয়েছে, ওই মোরগটার মতো। নিচের নরম কিছু বেরিয়ে পড়েছে। মুই ওষুধ আনং নাই, তোমরা নাই মরেন। কিংবা এই ওষুধটা কি তেমন নয় যার অভাবে মানুষ মরে? ধক করে উঠল আশফাকের বুকের মধ্যে। এ ওষুধ কি শুধুই বিবিদের ঘরে যেতে লাগে? কিন্তু মোর দেরিটা থাকি গেল। এখন সবই উদাস হয়ে মেনে নিতে হবে, যেন গাড়ি টেনে টেনে চলা। এই অনেক দিন আগেকার কথা, তা 7 সাল হবে। চালার নিচে লুকোনো জায়গা থেকে নেমেই আশফাক হাঁটতে শুরু করেছিল। অবশেষে এমন জায়গায় এসে পৌঁছেছিল যেখানে উত্তর আকাশের গায়ে নীল মেঘের মতো পাহাড় সব সময় চোখে পড়ে। শালের জঙ্গল, তারপর কৃষকদের ঘরবাড়ি, জোত জমা, হলুদ ফসল, তারপর আবার সবুজ বন। এমন করে বন আর কৃষকের জমি পরপর। সাধারণ মানুষ দিনে হাঁটে, রাত্রিতে বিশ্রাম করে। আশফাক তখন উল্টোটা করেছিল। চতুর্থ দিনের সন্ধ্যার ব্যাপারটা অন্যরকম হলো। আগে সন্ধ্যার পথের ধারের একটা জমি থেকে গোটা দুয়েক শশা চুরি করেছিল সে। কিন্তু আজ কি হবে? এই ভাবনা নিয়ে চলতে চলতে হঠাৎ সে থমকে দাঁড়িয়েছিল। একটা ছোট শাল বন তার সামনে, সেইটা পার হতে হবে। যদি তার ওপারে কোনো ক্ষেতে শশা বা ফুটি থাকে, এদিকের ক্ষেতে সর্ষে। কোথাও এতটুকু ছোলা মটরের চাষ নেই যে তা খেয়ে বাঁচা যাবে। থমকে দাঁড়ালো সে। অদ্ভুত দৃশ্য তার সম্মুখে। জঙ্গলের মধ্যে নীল নীল আলো, আর দূরে দপদপ করে মেটে মেটে আলো জ্বলছে। তার কাছাকাছি সাদা সাদা কি যেন সব। ভয় আর কৌতূহলের টানে আরও 2-1 পা এগিয়ে গিয়েছিল আশফাক। আর তখন সে আবিষ্কার করেছিল বনের অন্ধকারে হয়ে আসা গাছের ফাঁকগুলোতে 8-10টা মোষ চড়ছে। কাছের আলগুলো মোষের চোখ, আর সেইগুলোর পেছনেই 5-7টা তাঁবু। হাত 3 উঁচু একটা করে বাঁশের আড়ের ওপর দিয়ে একটা করে কাপড় দুদিকে নামিয়ে এনে 4টে খোঁটায় কাপড়ের 4 কোণ বাঁধা। আর সেই তাঁবুর মধ্যেই পুরুষ, মেয়ে, শিশু আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে। এক জায়গায় সকলে একসঙ্গে কথা বলছে, যেন ঝগড়া লেগেছে কিংবা ভয় পেয়েছে। তার একবার মনে হয়েছিল ওখানে গেলে কি কিছু খেতে পাওয়া যায়? যেন দূর থেকেই খাবারের সুগন্ধ আসছে। হ্যাঁ, নিছক খাদ্যেরই একটা সুগন্ধ আছে। তা পোড়া পোড়া ময়দার তাল হোক কিংবা
আধ ফোঁটা আধ পোড়া ভিজে চাল হোক। কিন্তু যারা নিজেরাই রেগে আছে কিংবা ভয় পেয়েছে, তারা উটকো অপরিচিত লোককে খেতে দেয় না। আর অত যেখানে উত্তেজনা, সেখানে যাওয়াও যায় না। তখন বর্ষা বাদল ছিল না। বনের মধ্যে ঢুকে একটা গাছতলায় শুয়ে পড়েছিল আশফাক। এই তাঁবুর বস্তির কাছে কমরুনের সঙ্গে দেখা হয়েছিল তার, আর ক্ষুধায় তাকে বস্তির কাছে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। চেয়ে চিনতে ভিক্ষে করে কিছু কি পাওয়া যাবে না? ক্ষুধা সম্বন্ধে সে প্রায় 7 সাল ভুলে আছে, কিন্তু ক্ষুধা সম্বন্ধে জানতে তার বাকি নেই। খেতে যেসব ফসল থাকে তার সবটা খাওয়া যায় না। ফলের ক্ষেত আর কয়টা? মানুষ শুধু ফল খেয়ে বাঁচে না, কঠিন অসুখ করে, আর তখন মনে হয় চুরি করে কাঁচা কাঁচা শুটি আর ফল খাওয়ার পাপেই অসুখ। শহরে তৈরি করা খাবার পাওয়া যায়, কিন্তু পয়সা লাগে। চেয়ে চিনতে খাবার জায়গা সেটা নয়। তাহলে আর ই মাথায় ও মাথায় সরকত মানুষ পড়ি থাকে কেনে? আর তাছাড়া শহরের পথই তো তখন সে চিনতে না। অন্য কথায় হয়তো হয়তো শহরের পথ খুঁজতেই সে এই বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। বনে পাখপাখালি আছে, খরগোশ লাফাড়ু থাকে, ঝোড়ায় মাছ থাকে, সেই সব ধরতে পারলে খাওয়া যায়। কিন্তু আগুন লাগে, লোহা লাগে। লোহা ছাড়া পাখপাখালি ধরা যায় না, খাওয়ার উপযুক্ত করা যায় না। আগুন দিয়ে না ঝলসালে তা মুখেও তোলা যায় না। আর এখন তো সে জানে, সব ক্ষেত যেমন কারোর না কারোর, সব বনই তেমন কারোর না কারোর। ইচ্ছে মতো তুমি বনের পাখালিও ধরতে পারো না। লুকিয়ে চুরিয়ে মানুষের চোখ এড়িয়ে মাত্রই তা করা যায়। আর তখন তার পেছনে ফিরে আবার গ্রামের দিকে যাওয়ারও উপায় ছিল না। পথের ধারের অনেক ক্ষেত থেকেই সে ফুটি, শশা, ছোলা মটরের শুটি চুরি করেছে। সেসব মাঠের ধারেই তার পদচিহ্ন। এখন সেই পদচিহ্ন রেখাকেই এড়িয়ে যেতে হবে। সেই সময়কার ক্ষুধার কথা ভাবলে শরীরটা আনছান করে। আর সেই মোরগের মতো ঢিপি খাবলানো হাকিমি এইসব কথা তাকে মনে করিয়ে দিয়েছে। সেইবার যখন জাফর 3 মাস খামারে ছিল না, তখন কিন্তু বেশ একটা মোরগের মতোই ঝুঁটি ফুলিয়ে বেড়াতো আশফাক। ক্ষুধাই ফিরিয়ে এনেছিল তাকে সেই তাঁবুর বস্তির কাছে। একটু চমকে উঠল আশফাক। অধর্ষি দূরে পথের ধারের ঝোপটার আড়াল থেকে প্রকাণ্ড শিংওয়ালা একটা প্রকাণ্ড মাথা বেরোচ্ছে। না, ওটা আর কিছু নয়, মোষ ফিরছে বাথানের দিকে। তার হিসেব মতে সকলের আগে চাউটিয়ার গল্পের সেই মর্দা মোষটাই। আশফাক অনুভব করল এবার তার ওঠা দরকার। রাখালরা বাথানে ঠিকঠাক সব কটাকে ঢোকালো কিনা তা দেখা দরকার। বলদগুলো বাঁধা আছে, সেইগুলোকে ঘরে আনা দরকার। সেইবার এইসব ব্যাপারে সে উৎসাহিত ছিল। এইবার সেই মোরগটা, ওটা কিন্তু জাফরুল্লার মতোই, বরং নতুন মুরগি দেখা মাত্র 4 বিবি জাফরুল্লার। 3 বিবি তো ছিল, কিন্তু এসব ডিঙিয়ে তার মন আরও অনেক দূরে চলে গেল। যেন বনের মধ্যে যেখানে কালো আর লালচে আলো, তার মধ্যেও তার চোখ আছে। আশফাক লুকিয়ে লুকিয়ে দেখছিল তাঁবু খুলে নিয়ে লোকগুলো কোথায় যাওয়ার জোগাড় করছে। একটা করে তাঁবু ওঠে আর মোষের পিঠে তাঁবু আর অন্যান্য সরঞ্জাম চাপিয়ে 2-3জন প্রাণীর একটা করে দল রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই সব তাঁবু উঠে গেল, সব পরিবারই রওনা হয়ে গেল। আর তখনই সে দেখতে পেল খানিকটা দূরে একটা মোষ তখনও বাঁধা। অন্য সব মোষ যেমন করে বাঁধা ছিল, 1 পা লম্বা দড়ি দিয়ে, আর একটা ঝোপের আড়ালে অন্য তাঁবুগুলো যেখানে ছিল তার থেকে কিছু দূরে একটা তাঁবু যেন অন্য তাঁবুগুলোর মতোই পুরনো, খানিকটা ছেঁড়া ছেঁড়া। আশ্চর্য,
ভুলে গেল নাকি এটাকে নিতে? ঝোপের আড়ালে আড়ালে চলে তাঁবুটার কাছাকাছি গিয়ে আশফাক চমকে উঠল। সেই তাঁবু ছিল কামরুন আর তার স্বামীর বসন্ত। কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে। এইসব আশফাক পরে জেনেছিল। সে তখন দেখল তাঁবুর নিচের মাটিতে একটা চটের বিছানায় এক পুরুষের মৃতদেহ, সারা গায়ে ঘা আর ফোসকা। সেই সময়ের কথা সব মনে আসে না। যেমন আশফাক মনে করতে পারে না কেন সে না পালিয়ে কামরুনের কান্না শুনে দাঁড়িয়ে পড়েছিল। কিছু খেতে পাওয়ার আশায় নিশ্চয় ছিল না। অনেকক্ষণ সে নিজের চিবুকে হাত দিয়ে ঠায় দাঁড়িয়েছিল। কামরুন কাঁদতে কাঁদতে মুখ তুলে নাক ঝেড়ে আরেকবার কাঁদতে শুরু করার আগে আশফাককে দেখতে পেল। তারপর কবর দেওয়া হয়েছিল কামরুনের স্বামীকে। একটা সুবিধে জুটে গিয়েছিল, কাছে একটা ঝোড়া। বর্ষা শেষে নাতি গভীর সেই ঝোড়াটার কাকর পাথর মেশানো মাটির পাড় ঘেঁষে মাছ ধরার জন্য কেউ গর্ত করে থাকবে। সেই গর্তে তার চটের বিছানা সমেত মৃতদেহটাকে রেখে চারিদিক থেকে পাথরকুচি মেশানো বালি মাটি আঁচলা আঁচলা তুলে এনে গর্তটাকে বুজিয়ে দেওয়া হয়েছিল। এদিক ওদিক থেকে বড় বড় পাথর গড়িয়ে এনে আশফাক যখন সেই গর্তটার ওপর রেখেছিল, তখন বালিতে আছড়ে পড়ে কাঁদতে শুরু করেছিল কামরুন। আশফাক কিছুক্ষণ সেই দিকে চেয়ে থেকেই সেই ঝোড়ার প্রায় শুকিয়ে আসা খাদে নেমে গিয়েছিল। কারণ গর্তটার সঙ্গে ঝোড়ার জলের সংযোগ আটকানোর পাথরগুলোর একটাকে সরাতে গিয়ে সে যা দেখেছে, তা যদি সাপের মাথা না হয়ে থাকে তবে সেটা প্রকাণ্ড একটা চ্যাং মাছ। মাছের সন্ধানে প্রায় আধ ঘন্টা কাটল আশফাকের। সেখানে তো ঝোড়োটা একটা নদী হয়ে উঠেছে। নদীটার মাঝখানে জল, তাতে তেও আছে, কোথাও বড় বড় পাথরও, অন্য কোথাও পাথুরে মাটির চড়া। আর সেই চড়ার কোনো কোনো জায়গায় নিচু, আর সেইখানকার মাটি ভিজে ভিজে। জলও 2-1 আঙুল কোথাও হবে। এইসব জায়গায় কুচকুচে কালো সাপের মতো চেহারার কুচলা মাছ থাকে গর্ত করে। সারা গায়ে কাদা মেখে আধ হাত পৌনে 1 হাত কয়েকটা চ্যাং, গজার, একটা হাত 1.5 লম্বা কুচলা মাছ ধরে ঘণ্টাখানেক পরে আশফাক তাঁবুর দিকে ফিরল। তার তখন একটা কথাই মনে ছিল, এখন আগুন দরকার। মাছগুলো রান্না করতে পারলে ভালো ছিল, আর তা না হলে অন্তত পোড়াতে তো হবেই। আর আগুন এই মেয়ে মানুষটার কাছে থাকতে পারে। সে তাঁবুর অবস্থানে পৌঁছে দেখল কামরুন তাঁবু খুলছে। আশফাক এখন বুঝতে পারলে তখন কামরুনকে আগুনের কথা বলা আর মাছ পোড়ানোর কথা বলা খুবই বোকামি হয়েছিল। কামরুন বলেছিল, মরা ছোঁয়ার পর স্নান না করে কেউ খায় না, বিশেষ করে সেই বসন্তের মরা। তারপর তাঁবুতে যা কিছু ছিল, বেত বাঁশের 2টি চুপড়ি, সরু সরু বাঁশের কয়েকটা লাঠি, খান কয়েক শাড়ি, লুঙ্গি, এমনকি তাঁবুর কাপড়, তাঁবু খাটানোর বাঁশ সব না ধুয়ে বাউদিয়ারা খায় না। কামরুন খাবে না। তখনই আশফাক জেনেছিল যাকে কবর দেওয়া হলো সে কামরুনের স্বামী, তার বসন্ত হয়েছিল। কামরুন গোপন রাখতে চেষ্টা করেছিল। কাল বিকেলে অবস্থা খারাপ হতে শুরু করে। সন্ধ্যায় জানাজানি হয়। তাদের দলের অন্য লোকেরা বলেছিল কামরুন ইচ্ছা করলে তাঁবু আর মোজ নিয়ে তাদের সঙ্গেই চলে যেতে পারে, এইখানে থাকলে সকলে মরবে। তারপর আজ ভোর হতে না হতে সকলেই চলে গিয়েছে। যে লোকটা মরেছে তাকে ফেলে কামরুন কি করে যাবে? এখন সে দেখছে তারা যাওয়ার সময় তার তাঁবুর মূল্যবান জিনিস কিছু কিছু নিয়ে গিয়েছে। খাওয়াটা অত সহজ ব্যাপার নয়। সেই মাছগুলো সেদিন খাওয়া হয়নি। কামরুন তার তাঁবুর সব কিছু নদীর জলের ধারে নিয়ে গিয়ে এক এক করে ধুতে শুরু করলো। এককে আশফাককে বলল, তোমারও গা ধোয়ার দরকার। আশফাকের মনে ততক্ষণে এই অজানা রোগের আতঙ্ক এসেছিল। সে ঝোড়ায় স্নান করতে নেমেছিল। খাওয়ার ব্যাপারটা সোজা নয়। কামরুনই বরং কতগুলো সরু সরু বাঁশের টুকরো নিয়ে বেরিয়ে গিয়েছিল সন্ধ্যার আগে।
আশফাককে দূরে থাকতে বলে সে নদীর ধারে ধারে এগিয়ে গিয়েছিল। বক সাবধানী শিকারী, কিন্তু বকের চাইতেও সাবধানী কুমড়ুন। একটা বাঁশের টুকরোয় আরেকটাকে লাগিয়ে সরু লম্বা একটা নল তৈরি করে তাই দিয়ে গাছের উপর বসা একটা বককে ঠুকে দিয়েছিল, আর সেই বকটাকে পুড়িয়ে খেয়েছিল কুমড়ুন, আর আশফাককেও দিয়েছিল খেতে। কুমড়ুন বলেছিল সেই রাতটা নাকি খুব ভয়ের, তবু দেওয়া হলেও তাঁবুতে থাকা যাবে না। কুমড়ুন বনে গিয়ে কোথাও ঘুমোবে, আশফাকের অনেক দূরে কোথাও চলে যেতে বাধা কোথায়। মৃত সম্বন্ধে একটা ভয় মানুষ মাত্রেরই আছে। আশফাক বনে ঢুকে দেখেছিল মোষটা সারাদিন ধারে কাছের সব ঘাস খেয়ে ফেলেছে। সে সেটা দড়ি খুলে নিয়ে একটা ঝোপের পাশে বেঁধে দিল। সে জানত এই ঝোপের পাতা খেতে মোষেরা ভালোবাসে। সে মোষের কাছাকাছি শুয়ে পড়েছিল। বনে পোষা মোষ মস্ত সহায়, জন্তু জানোয়ারের আসা যাওয়ার বিষয়ে মানুষকে সতর্ক করতে পারে। সে ঘুমানোর আগে একবার ভেবে নিয়েছিল কুমড়ুনের কথা। মোটা কুমড়ুনের সেই রাত কাটাতে কোথায় বা আশ্রয় পেল সে? কুমড়ুনের স্বামীকে কবর দেওয়ার পরের দিন যা ঘটেছিল তার মতো আশ্চর্যের ব্যাপার আর কিছু নেই। প্রথম ঘুমের পর আশফাক একবার উঠেছিল। অন্যদিন যেরকম হয় না তেমন একটা ভয় ভয় করছিল। শালগাছের ফাঁক দিয়ে আবছা এক রকমের আলো, তাতে গাছপালার আকার বোঝা যায়, চেনা যায় না। সে দেখেছিল মোষটা একটা ঝাগড়া গাছের তলায় কয়েক হাত দূরে শুয়ে আছে। সে উঠে গিয়ে মোষটার কাছাকাছি তার পিঠ ঘেঁষে শুয়েছিল। ভোর রাতে পাশ ফিরতে গিয়ে সে চমকে উঠেছিল। কিছুক্ষণ থেকেই তার ঘুমটা হালকা হয়ে এসেছিল। এতক্ষণ সে অনুভব করছিল মোষের গায়ে তার গায়ে লাগছে। বুকের কাছে হাত দিয়ে চমকে উঠে বসল, কারণ তার হাতে যা লেগেছে তা হয় মানুষের মাথা কিংবা অন্য কোনো জন্তুর পশম ঢাকা শরীর। সে ভোর ভোর আলোতে দেখতে পেয়েছিল তার আর মোষের পিঠের মধ্যে যে হাতখানেক ফাঁক, সেইখানে শুয়ে ঘুমোচ্ছে কুমড়ুন। তা সেই দিন কুমড়ুনের ঘুম তখন খুব গভীর ছিল বলতে হবে। আশফাকের চমকানি, ওঠা বসা, নড়াচড়া কিছুই টের পেল না। শোক, তাপ, হয়তো কয়েকদিন না ঘুমানো উদ্বেগের শান্তি, এসবই তাকে সেই দিন নেশার মতো বিবশ করেছিল। কিন্তু কি আশ্চর্য, ভোরে উঠে সে দেখল কোথায় বায়দানি আর কোথায় তার মোষ। যে জায়গায় ভিজে তাঁবুটা বাঁশের আড়ে টাঙিয়ে দিয়ে শুকোতে দিয়েছিল, যে জায়গায় বকটাকে পুড়িয়েছিল, নদীর ধারে সেই উঁচু পাড়টার 2 হাঁটুর ওপরে হাত দিয়ে ঘের তৈরি করে তার মধ্যে আশফাকের মাথা গুজে বসে থাকাও তার তুলনায় কিছুই আশ্চর্য নয়। খুব ভোর থাকতে উঠেই তাহলে কুমড়ুন রওনা হয়ে গিয়েছিল। কি ভেবে আশফাক ঝোড়ার পাড় দিয়ে হেঁটে চলল? তাকে কি কুমড়ুনকে খুঁজতে যাওয়া বলা চলে? নদীর ধারে ধারে এক প্রহর চলে কুমড়ুনের বাঁশের টুকরোটিকে দেখতে পেল আশফাক। তার পাশে 2টো ডাহুক দড়িতে বাঁধা, একটা তখনও নড়ছে। কিছু দূরে বনের ধারে পিঠের 2 পাশে বোঝা ঝোলানো মোষটাকেও দেখা গেল। সেটা গলা বাড়িয়ে ঘাস খেয়ে চলেছে, কিন্তু কুমড়ুন কোথায়? অবশেষে তাকে দেখা গেল একটা বড় পাথরের আড়ালে সারি পাথরে রেখে স্নান করছে সে। পাহাড়ি নদী, ঝোড়া বলা চলে না আর, স্বচ্ছ জল, স্নানের উপযুক্তই বটে। নদীর আসল স্রোত নয়, বরং তীর তীর করে স্রোত চলেছে এমন একটা বাঁক, কিন্তু গভীরতা 1 হাঁটুর বেশি নয়। গলা পর্যন্ত জলে ডুবিয়ে রাখবে কুমড়ুন, তার উপায় নেই। কুমড়ুন স্নান করে উঠে সে আশফাককে দেখে হেসে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যেই ডাহুক দুটোকে পুড়িয়ে খাওয়া হয়েছিল। কুমড়ুন এতক্ষণ কি সেলাই করছিল, এখন শুয়ে পড়েছে তাঁবুর ছায়ায়। দুপুরে এখন আর কি কাজ? বিষয়ের মতো শোনালেও জন্মদরিদ্র আশফাক সেই প্রথম এক রত্ন দেখেছিল।
নীলাভ বেগুনি রঙের মতো মেঘ মেঘ পাহাড়ের কোলে, সবুজ মেঘ মেঘ বনের মাথা, বাদামি রঙের সমান্তরাল সরল রেখার মতো গাছের গুঁড়ি, তার কোলে হালকা নীল নদীর জল। আর সেই নদী যেখানে সবুজে নীলে মেশানো, কখনো বা মোষ রঙের পাথরের আড়ালে বাঁক নিয়েছে, সেইখানেই সকলের চকচকে আলোয় নিরাবরণ এক বাঁকে ভরা জলে চকচকে মেয়ে মানুষের শরীর। তা এখন শাড়িতে ঢাকা আছে বটে, কিন্তু কি এক সর্বগ্রাসী মাধুর্য কমরুনের মুখে, তার কপালে, একটু খোলা ঠোঁট দুটোতে, নীল মিনা করা পিতলের নাক ফুলে, আধবোজা চোখ দুটোতে, যার কোণে হাসি জড়ানো মনে হয়। কেমন যেন অদ্ভুত শক্তিশালী টান টানতে থাকে মানুষকে। আশফাক এখনো ভেবে পায় না কি করে তেমন সাহস হয়েছিল তার সেই দুপুরে। কমরুন তাকে চড় থাপ্পড় কিছু মেরে থাকবে, কিন্তু সেই প্রথম আশফাক তার সেই রোগা রোগা 18-19 বছরের বুকে দারুণ সাহস আর শক্তি পেয়েছিল। তাঁবু দরজার কাছে বসে তার একটা চোখ তখন কম দেখছে, নাক দিয়ে কিছু গড়াচ্ছে ভেবে হাত দিয়ে দেখেছিল রক্ত। কিন্তু তখন তার যে ভয় হয়েছিল তা এই যে সে কমরুনকে মেরে ফেলেনি তো। কিছু পরে কেউ তার নাম ধরে ডাকছে শুনে সে অবাক হয়েছিল। কমরুন বলেছিল, পানি ধরো, মুখ ধাও, নাকো রক্ত দেখো। তখন আশফাকের মনে হয়েছিল কমরুন মিটমিট করে হাসছে, না ঠোঁটে নয়, চোখের মধ্যে হাসি। এরপর মোষের পিঠে তাঁবু চড়িয়ে কমরুন একদিন হাঁটতে শুরু করেছিল, আর পেছনে পেছনে আশফাক। 2-3 দিনে দলটা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। কমরুন জানত সাধারণভাবে উত্তর পশ্চিম দিকেই দলটা যাবে, দলকে পাওয়া অত সহজ নয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি ফিরছি অন্তিম পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্পটি এনজয় করুন। নমস্কার।